2008 সালের মে মাস নয়ডার জলবায়ু বিহারের L32 নাম্বার ফ্ল্যাট। একটি সাধারণ সম্ভ্রান্ত পরিবার। বাবা মা দুজনেই ডাক্তার, মেয়ে পড়ে দিল্লি পাবলিক স্কুলে, বাড়িতে একজন বিশ্বস্ত পরিচারক। এই পরিবারের কোনো শত্রু নেই, কোনো বিপদের ইঙ্গিত নেই, কিন্তু 16ই মে ভোরবেলা সেই ফ্ল্যাটের দরজা খুলতেই পুরো ভারত স্তব্ধ হয়ে যায়। একটি 13 বছরের মেয়ে তার নিজের ঘরে খুন হয়ে পড়ে আছে, আর সেই খুনের জন্য যাকে সন্দেহ করা হয়েছিল সে নিজেও খুন হয়ে গেছে। কিন্তু খুনি তাহলে কে? পুলিশ জানে না, সিবিআই জানে না, আদালত জানে না, আজ 17 বছর পরেও কেউ জানে না। আমি সব্যসাচী চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে আজকের গল্প আরুষি ও হেমরাজ। আরুষি তলওয়ার, 24শে মে 1994, বয়স মাত্র 13 বছর। দিল্লি পাবলিক স্কুল নয়ডায় ক্লাস 9-এ পড়ে, মেধাবী ছাত্রী, ছবি তুলতে ভালোবাসে। সবেমাত্র নিজের জন্য একটা সোনি DSC-W130 ডিজিটাল ক্যামেরা পেয়েছে। মৃত্যুর ঠিক আগের রাতে তার বাবা ডক্টর রাজেশ তলওয়ার নয়ডার এক বিখ্যাত ডেন্টিস্ট, ITS ডেন্টাল কলেজে পড়ান, ফোর্টিস হসপিটালেও কাজ করেন। মা ডক্টর নূপুর তলওয়ার, তিনিও ডেন্টিস্ট। দুজন মিলে সেক্টর 27-এ নিজেদের ক্লিনিক চালান। এই পরিবার থাকে জলবায়ু বিহারে L32 ফ্ল্যাটে, 1300 বর্গফুটের 3 কামরার অ্যাপার্টমেন্ট। হেমরাজ বঞ্জারে, পুরো নাম यम प्रसाद बंजारे, বয়স 45, নেপালের আর্ঘাখাঞ্চি জেলার ধারাপানি গ্রামের মানুষ। দুটো মেয়ে আছে, একজনের আবার শারীরিক প্রতিবন্ধকতা। হেমরাজ এই তলওয়ার পরিবারের লিভ ইন কুক ও পরিচারক। বিশ্বস্ত, শান্তশিষ্ট। পরিবারের কাছে কখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। সেদিন রাতে এই দুজনকেই হত্যা করা হয়। বেলা 9টা। ডক্টর নূপুর তলওয়ার তার ক্লিনিকের কাজ শুরু করলেন। দুপুর 1:30 নূপুর নিজে গিয়ে আরুষিকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরলেন। বিকেল 4:30 নূপুর ফোর্টিস হসপিটালে গেলেন। সন্ধে 7:30টায় বাড়ি ফিরলেন। ডক্টর রাজেশ তলওয়ার সারাদিন ITS ডেন্টাল কলেজে পড়িয়ে ক্লিনিকের রোগী দেখে রাত 9:30টায় বাড়ি ফিরলেন। রাত 9:30টায় রাজেশের ড্রাইভার উমেশ শর্মা গাড়ি নিয়ে নূপুরের বাবার বাড়িতে পার্ক করতে গেলেন। রাত 9:40-এ ফিরে এলেন কার কিজ এবং রাজেশের ব্যাগ হেমরাজের হাতে দিতে। শর্মা একটু দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন নূপুর আর আরুষি ডাইনিং টেবিলের কাছে আছেন। রাজেশ বেডরুম থেকে বেরিয়ে আসছেন। এই মুহূর্তে শর্মাই সর্বশেষ বহিরাগত ব্যক্তি যিনি আরুষি এবং হেমরাজকে জীবিত দেখেছিলেন। রাত 10টার পর, রাতের খাবার খাওয়ার পর রাজেশ ও নূপুর আরুষির ঘরে গেলেন। সেদিনই কুরিয়ারে একটি সোনি DSC-W130 ডিজিটাল ক্যামেরা এসেছিল আরুষির 24শে মে জন্মদিনের জন্য, কিন্তু নূপুর বললেন আজই দিয়ে দাও। আরুষি ক্যামেরা হাতে পেয়ে খুশিতে ছবি তুলতে শুরু করল। বাবা মার সাথে সেলফি, হাসি খুশি মুহূর্ত। শেষ ছবিটি উঠেছিল রাত 10:10-এ। এরপর বাবা মা নিজেদের ঘরে চলে গেলেন। রাত 11টা রাজেশ ইন্টারনেট রাউটার চালু করতে বললেন। রাউটারটা ছিল আরুষির ঘরে। নূপুর গিয়ে দেখলেন আরুষি তখন শুয়ে চেতন ভগতের দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ পড়ছে। নূপুর রাউটার চালু করে ফিরে এলেন। রাজেশ US থেকে একটা ফোন কল পেলেন। ইন্টারনেট ব্রাউজ করলেন। শেষ ইন্টারনেট অ্যাক্টিভিটি রাত 11:41:53, মধ্যরাত। আরুষির বন্ধু আনমোল ফোন করল, কোনো সাড়া নেই। রাত 12:30টায় SMS পাঠালো, সেটাও পৌঁছয়নি।
রাউটার শেষবার ব্যবহার হলো রাত 12:08-এ। পোস্টমর্টেম রিপোর্ট বলছে রাত 12টা থেকে 1টার মধ্যে হত্যা করা হয়েছে। সেই ঘন্টাটার মধ্যে কি ঘটেছিল আজও কেউ নিশ্চিতভাবে জানে না। ভোর 6টা, ভারতী মণ্ডল মাত্র 6 দিন আগে তলওয়ার বাড়িতে কাজে লেগেছেন। তিনি ডোরবেল বাজালেন। প্রতিদিন হেমরাজ দরজা খুলে দেন, কিন্তু আজ কোনো সাড়া নেই। দ্বিতীয়বার বাজালেন, তৃতীয়বার বাজালেন। এবার নূপুর তলওয়ার এসে ভেতরের কাঠের দরজা খুললেন। তিনি মেশ ডোরের ভেতর থেকে জিজ্ঞেস করলেন, হেমরাজ কোথায়? ভারতী বললেন, জানি না। নূপুর ভাবলেন হেমরাজ হয়তো দুধ আনতে গেছে। নূপুর নিজে আরুষির ঘরে গেলেন মেয়েকে ডাকতে। এরপর যা দেখলেন তা দেখে তিনি চিৎকার করে উঠলেন। আরুষি তার বিছানায় শুয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে, গলা কাটা, মাথায় ভোঁতা অস্ত্রের আঘাত। বিছানায় মৃতদেহ ঢাকা ছিল, এমন ভাবে যে প্রথম দেখায় মনে হবে ঘুমোচ্ছে। পুলিশ এলো। প্রথম সন্দেহ গেল হেমরাজের দিকে। এফআইআরে রাজেশ তলওয়ার নিজে লিখলেন, আরুষিকে খুন করে হেমরাজ পালিয়েছে। পুলিশ পুরো এলাকা তল্লাশি করল, হেমরাজকে পাওয়া গেল না। কিন্তু একটা জিনিস কেউ দেখল না। 17ই মে পরদিন প্রতিবেশী পুনিশ টন্ডন তার টেরেস খুলে দিলেন। তলওয়ারদের ফ্ল্যাটের পাশের টেরেস গ্রিলড ওয়াল দিয়ে আলাদা করা। সেখানে পড়ে আছে একটি দেহ, আধা পচে গেছে। হেমরাজ, তার গলাও কাটা। সে পালায়নি, সে আগেই খুন হয়েছিল এবং পুলিশ পুরো একদিন টেরেস তল্লাশি করেনি। নয়ডা পুলিশের তদন্ত শুরু থেকেই একটি ডিজাস্টার। ক্রাইম সিন সিকিউর করা হয়নি। সাংবাদিক, প্রতিবেশী, পরিচিত জন সবাই ফ্ল্যাটে ঢুকেছে। ফরেন্সিক টিম যখন এলো, সিবিআই পরে জানালো, ততক্ষণে 90% এভিডেন্স নষ্ট হয়ে গেছে। 90%। টেরেসের রক্তের দাগকে পুলিশ প্রথমে বলল পান খাওয়ার দাগ, এবং তা মুছে দেওয়া হলো। স্কচের বটল থেকে 24টি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, তার মধ্যে 22টি কম্প্যারিজনের অযোগ্য। আরুষির মোবাইল ফোন সঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি। হত্যার অস্ত্র কখনোই খুঁজে পাওয়া যায়নি। 23শে মে পুলিশ ডক্টর রাজেশ তলওয়ারকে গ্রেফতার করল, কোনো ডাইরেক্ট এভিডেন্স ছাড়া। পুলিশের তথ্য, রাজেশ নিজের মেয়ে এবং হেমরাজকে একসাথে আপত্তিজনক অবস্থায় দেখে রাগে হত্যা করেছেন। এই তথ্যের কোনো ফরেন্সিক প্রমাণ ছিল না, কিন্তু মিডিয়া এই গল্পই ছড়িয়ে দিল। একটি 13 বছরের মেয়ের চরিত্র নিয়ে জাতীয় টেলিভিশনে আলোচনা শুরু হলো। এটাই ছিল মামলার সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, মিডিয়া ট্রায়াল। 1 জুন 2008 তদন্ত সিবিআইতে গেল। প্রথম সিবিআই দল জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমারের নেতৃত্বে তারা রাজেশকে নির্দোষ মনে করল। সন্দেহ গেল 3 জনের দিকে। 1, কৃষ্ণা থাডারাই, তলওয়ারদের নেপালিজ কম্পাউন্ডার। 2, রাজকুমার, দুরানি পরিবারের চাকর, তলওয়ারদের বন্ধু। আর 3, বিজয় মণ্ডল, প্রতিবেশীর চাকর। 3 জনকে নার্কো অ্যানালিসিস করা হলে সিবিআই মনে করল এরাই আরুষিকে সেক্সুয়াল অ্যাসল্টের চেষ্টা করে হত্যা করেছে, আর হেমরাজকে সাক্ষী হিসেবে। কিন্তু কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া গেল না। 3 জনকেই ছেড়ে দেওয়া হলো। সেপ্টেম্বর 2009 সিবিআই এর প্রথম দল সরিয়ে নতুন দল এলো। নতুন দলের প্রধান জয়েন্ট ডিরেক্টর জাভেদ আহমেদ, ইনভেস্টিগেটিং অফিসার AGL কল। নতুন দল আবার সন্দেহের আঙুল তুলল রাজেশ তলওয়ারের দিকে। নতুন তথ্য, রাজেশ গলফ ক্লাব দিয়ে প্রথমে আঘাত করেছেন, তারপর স্ক্যালপেল দিয়ে গলা কেটেছেন। সমস্যাটা কি হলো যে গলফ ক্লাবে কোনো ব্লাড বা ডিএনএ নেই, কোনো স্ক্যালপেল কখনোই পাওয়া যায়নি। ডিসেম্বর 2010 সিবিআই ক্লোজার রিপোর্ট দিল। বলল রাজেশ সন্দেহজনক, কিন্তু চার্জ করার মতো এভিডেন্স নেই।
মামলা বন্ধ করা হোক। কিন্তু স্পেশাল সিবিআই কোর্ট এই রিপোর্ট রিজেক্ট করে দিল। আদালত নিজে থেকে বলল তলওয়ার দম্পতির বিরুদ্ধে বিচার শুরু হোক। 26 নভেম্বর 2013 স্পেশাল সিবিআই জাজ এস লাল রায় দিলেন ডক্টর রাজেশ তলওয়ার এবং ডক্টর নূপুর তলওয়ার উভয়ই দোষী। সাজা যাবজ্জীবন কারাদণ্ড। দুজনকে পাঠানো হলো গাজিয়াবাদের দাসনা জেলে। রায়ের ভিত্তি সম্পূর্ণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কোনো ডিরেক্ট প্রুফ নেই। বিচারক বললেন লাস্ট সিন থিওরি প্রযোজ্য। তদন্তে যথেষ্ট প্রুফ আছে। আইনজীবী, বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন সবাই এই রায়ের তীব্র সমালোচনা করলেন। অক্টোবর 12, 2017 এলাহাবাদ হাইকোর্টে আপিল শুনলেন বিচারপতিরা। হাইকোর্টের রায় তলওয়ার দম্পতিকে খালাস। বিচারপতি বললেন সিবিআই এর গোটা কেসটা ছিল স্পেকুলেশন, কোনো কংক্রিট এভিডেন্স নেই, কনভিকশন টিকবে না। রাজেশ ও নূপুর তলওয়ার দাসনা জেল থেকে মুক্তি পেলেন 4 বছর জেলে কাটিয়ে। তারা নির্দোষ নাকি শুধু প্রমাণ নেই, সেই প্রশ্নের উত্তর আজও নেই। এই মামলায় মূলত 3টি থিওরি আলোচিত হয়েছে। থিওরি নাম্বার 1, বাবা মা দোষী, পুলিশ ও দ্বিতীয় সিবিআই দলের তথ্য অনুযায়ী। যুক্তি, বাড়িতে ফোর্সড এন্ট্রির কোনো চিহ্ন ছিল না। রাতে পরিবারের সবাই ভেতরে ছিলেন, হেমরাজের চাবি দিয়েই টেরেসে ঢোকা সম্ভব ছিল। দুর্বলতা, রাজেশ ও নূপুর 2টি লাই ডিটেক্টর এবং একটি ব্রেন ম্যাপিং টেস্টে পাস করেছেন। নার্কো অ্যানালিসিসও তাদের বিরুদ্ধে কিচ্ছু পায়নি। গলফ ক্লাব বা স্ক্যালপেল, কোনো মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। হেমরাজ যে টেরেসে মারা গেছেন সেটা সাজেস্ট করে তাকে আরুষির ঘরে নয়, বাইরে হত্যা করা হয়েছে। থিওরি নাম্বার 2, কৃষ্ণা, রাজকুমার, বিজয় দোষী, প্রথম সিবিআই দলের তত্ত্ব। যুক্তি, 3 জনেই সেই রাতে আশেপাশে ছিল। নার্কো অ্যানালিসিসে কিছু তথ্য বেরিয়েছিল। দুর্বলতা, নার্কো অ্যানালিসিস ইন্ডিয়ান কোর্টে অ্যাডমিসিবল নয়। কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই। ক্রাইম সিন নষ্ট হয়ে যাওয়ায় কোনো ডিএনএ লিঙ্ক করা যায়নি। থিওরি নাম্বার 3, অজানা বাইরের ব্যক্তি যুক্তি। টেরেসে যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে তার সাইজ ছিল 8 বা 9। রাজেশের জুতোর মাপের সাথে মিলছে না। বাইরে থেকে কেউ ঢুকে হেমরাজকে টেরেসে এবং আরুষিকে ঘরে হত্যা করতে পারে। দুর্বলতা, ক্রাইম সিন নষ্ট হওয়ায় বাইরের কারো প্রেজেন্স কনফার্ম করা যায়নি। সত্যিটা হলো এই 3টির কোনোটাই আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। এই মামলা শুধু একটি হত্যার গল্প নয়, এটা আমাদের 3টি বড় সমস্যার আয়না। প্রথমত, তদন্তের অদক্ষতা, ক্রাইম সিন সিকিউর না করা, এভিডেন্স নষ্ট হতে দেওয়া। এই একটা ব্যর্থতাই এই মামলাকে চিরকালের জন্য আনসলভেবল করে দিয়েছে। আমাদের তদন্ত ব্যবস্থায় ফরেনসিক ট্রেনিং এবং প্রোটোকলের অভাব কতটা বড় সমস্যা, এই মামলা তার জ্বলন্ত প্রমাণ। দ্বিতীয়ত, মিডিয়া ট্রায়াল। একটি 13 বছরের মৃত মেয়ের চরিত্র নিয়ে জাতীয় টেলিভিশনে অনুমান নির্ভর আলোচনা, এটা কোনো সভ্য সমাজের কাজ নয়। আরুষি আর কোনোদিন নিজের পক্ষে কথা বলতে পারবে না, কিন্তু আমরা তার পক্ষে বলতে পারি। তাকে সম্মান দেওয়া উচিত ছিল। তৃতীয়ত, ন্যায় বিচারের প্রশ্ন। 2 জন মানুষ 4 বছর জেল খেটেছেন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে। পরে হাইকোর্ট বলল প্রমাণ নেই, কিন্তু সেই 4 বছর আর ফেরত আসবে না। এবং যদি তারা সত্যিই নির্দোষ হন, তাহলে আরুষি ও হেমরাজের প্রকৃত খুনি এখনো মুক্ত। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম আরুষি ও হেমরাজ মার্ডার কেস নিয়ে। 2008 সালের সেই রাতটা কেউ ভুলতে পারেনি। আরুষি তলওয়ার, যার 14তম জন্মদিন আসতে আর মাত্র 8 দিন বাকি ছিল। হেমরাজ বঞ্জারে,
যিনি নেপালের গ্রামে তার মেয়েদের জন্য রোজগার করতে আসতেন। দুজনেই সেই রাতে মারা গেলেন। কেউ তাদের হয়ে লড়েনি, কেউ সত্য বের করতে পারেনি। মামলাটি আজও টেকনিক্যালি আনসলভড, খুনি আজও অজানা। আপনি কি মনে করেন কে এই খুনের পেছনে? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। নিচে কমেন্ট করুন, আপনার মতামত জানান। যদি মনে করেন এই গল্পটা আরো মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন। সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজ এখানেই বিদায়, আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।